আমি বাপি স্যার সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। ধারাবাহিক কারক কারক আলোচনার আজ তৃতীয় পর্বে আজকে আমরা কর্মকারক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব যে কর্মকারক কাকে বলে। না, বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকেই বলে কর্মকারক। তাহলে আমরা কর্মকারক কাকে বলবো? না, সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম বলে। সেই কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে কর্মকারক বলে। তাহলে বাক্যে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে আমরা বলছি কর্ম, এবং সেই কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। বিষয়টা খুব সহজভাবে এটাকে বুঝতে পারি যে কর্ম কি করে আমরা বুঝবো। যদি ক্রিয়াকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলেও কিন্তু আমরা বাক্যের মধ্যে কর্ম পেয়ে থাকি। এখন আমরা বিষয়টিকে কয়েকটি উদাহরণের সাহায্যে বুঝে নেব। যেমন অর্ক, উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নেব। যেমন অর্ক বই পড়ে। আচ্ছা, অর্ণব, আরেকটা আমরা উদাহরণ নিচ্ছি, অর্ণব ফুটবল খেলে। আরেকটা উদাহরণ নিচ্ছি যে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। আচ্ছা, এই যে প্রথম বাক্যে ক্রিয়াপদ হলো পড়ে। তাহলে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি যে কি পড়ে, অর্ক বই পড়ে, যদি প্রশ্ন করি কি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে উত্তর আসে এখানে হচ্ছে বই। তাহলে বইয়ে যদি দাগ থাকে তাহলে সেটি হলো কর্মকারক। কারণ অর্ক পড়া কাজটি বইকে অবলম্বন করে সম্পন্ন করছে বা আশ্রয় করে সম্পন্ন করছে, তাই এটি হলো কর্মকারকে শূন্য বিভক্তি। ঠিক সে একইভাবে দ্বিতীয় উদাহরণে খেলে না, অর্ণব ফুটবল খেলে, কি খেলে না সাথে সাথে উত্তর আছে ফুটবল, অর্থাৎ ফুটবল হলো কর্মকারক। তাহলে এবং খেলা কাজটি অর্ণব ফুটবলকে আশ্রয় করে সম্পন্ন করছে, তাহলে ফুটবলে যদি দাগ থাকে তাহলে অবশ্যই এটি হবে কর্মকারক। এবারে তৃতীয় উদাহরণে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। তাহলে এখানে ক্রিয়া হচ্ছে পড়াচ্ছেন। এই পড়াচ্ছেন ক্রিয়াপদকে যদি প্রশ্ন করা হয় যে কি পড়াচ্ছেন তাহলে সাথে সাথে উত্তর আসে ব্যাকরণ। এবং যেগুলো কি পড়াচ্ছেন না ব্যাকরণ, কাকে পড়াচ্ছেন? ছাত্রদেরকে। অর্থাৎ এখানে কর্মকারক হলো এই ছাত্রদেরকে এবং ব্যাকরণ। এখন আমরা কারকের যে কর্মকারকের
প্রকারভেদ নিয়ে আলোচনা করব। মূলত কর্ম হলো দুই প্রকার। এক নম্বর হচ্ছে মুখ্য কর্ম, মুখ্য কর্ম ও গৌণ কর্ম। আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম কাকে বলবো? না, বাক্যের মধ্যে যদি দুটি কর্ম থাকে, অর্থাৎ দ্বিকর্ম ক্রিয়ার ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম এবং বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। এখন বিষয়টাকে উদাহরণ সাহায্যে বুঝে নেব। যেমন শিক্ষক মহাশয়, যে আগের উদাহরণটা লিখে, শিক্ষক মহাশয় ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন। এই উদাহরণটিতে ক্রিয়া হলো পড়াচ্ছেন। এই পড়াচ্ছেন ক্রিয়াটিকে যদি প্রশ্ন করা হয় যে শিক্ষক মহাশয় ছাত্রদেরকে ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে যদি প্রশ্ন করা হয় কি পড়াচ্ছেন, এখন হচ্ছে ব্যাকরণ। যদি কাকে পড়াচ্ছেন, না ছাত্রদেরকে, তাহলে এই বাক্যে দুটি কর্ম আছে, এক হচ্ছে মুখ্য কর্ম আর 2 নম্বর হচ্ছে গৌণ কর্ম। তো এই মুখ্য অপ্রাণীবাচক কর্ম অর্থাৎ বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। এখানে মুখ্য কর্ম হলো ব্যাকরণ, এই ব্যাকরণকে বলা হচ্ছে মুখ্য কর্ম এবং ছাত্রদেরকে বলা হচ্ছে গৌণ কর্ম। ছাত্রদের হলো গৌণ কর্ম। এবং যদি বলা হয় ভাই আমাকে একটি কলম দিয়েছে, এই বাক্যটি তো যদি লক্ষ্য করা হয় এখানে ক্রিয়াপদ হলো দিয়েছে। এই দিয়েছে ক্রিয়াপদকে যদি প্রশ্ন করা, ভাই আমাকে একটি কলম দিয়েছে, কি দিয়েছে? কলম। কাকে দিয়েছে? আমাকে। এই বাক্যেও কর্ম হলো দুটো, এক হচ্ছে বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, এটি হলো কলমটি হলো মুখ্য কর্ম এবং আমাকে হলো গৌণ কর্ম। তাহলে প্রায়শই একটা প্রশ্ন পড়েই থাকে আর কি, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্য কর্মে বিভক্তি নেই, কোনো প্রকার বিভক্তি থাকে না, এখানে ব্যাকরণে কোনো প্রকার বিভক্তি নেই। দ্বিতীয় উদাহরণে কলম যে পদটি, এখানেও কিন্তু কোনো প্রকার বিভক্তি নেই, অর্থাৎ মুখ্য কর্মে কোনো প্রকার বিভক্তি থাকে না। কিন্তু গৌণ কর্ম, প্রথম উদাহরণে ছাত্রদেরকে, এখানে কে বিভক্তি আছে এবং আমাকেও কে বিভক্তি আমাদের লক্ষ্য করা গেছে। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যে মুখ্য কর্মে কোনো প্রকার বিভক্তি যুক্ত হয় না, কিন্তু মুখ্য কর্মে কোনো প্রকার কিন্তু গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়। এখন আমরা কর্মকারকের দ্বিতীয় প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তা হলো সমধাতুজ কর্ম। বিষয়টা হচ্ছে দ্বিতীয় প্রকারভেদ হলো সমধাতুজ কর্ম। এখানে দেখো, সম কথার অর্থ হলো সমান বা একই। সমান কথা হচ্ছে সম, ধাতুজ কথা অর্থ হচ্ছে জাত, এবং ধাতুজ অর্থাৎ ধাতুর কথা উঠলেই মনে হয় ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে কি হয়, যদি কর্ম এবং ক্রিয়াপদ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় সমধাতুজ কর্ম। বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। অয়ন আজ একটি
আজ একটি লম্বা ঘুম ঘুমিয়েছে। লম্বা ঘুম ঘুমিয়েছে। এখানে অয়ন আজ একটি লম্বা ঘুম ঘুমিয়েছে। এখানে কর্ম কর্ম হচ্ছে ঘুম এবং ক্রিয়াপদ হচ্ছে ঘুমিয়েছে। উভয়ে একই ধাতু উভয়েই একই ধাতু ঘুম ধাতু থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটি হলো সমধাতুজ কর্ম এবং এর ক্রিয়াকেও আমরা বলতে পারি সমধাতুজ ক্রিয়া। এবার আরেকটি উদাহরণের সাহায্যে বিষয়টাকে আমরা বলতে পারি। সৌরভ 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 কি খেলায় খেলায় না খেলল। এই বাক্যটিতেও একই রকম ভাবে এই বাক্যটিতেও সৌরভ কি খেলায় না খেললো, এই যে খেলায় যে কর্মটি উভয়ে এবং খেললো যে ক্রিয়াপদটি উভয়ে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তা হলো খেল ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তাই এই কর্মটি হলো উভয়েই এই খেলায় না খেললো। এখানে এই যে খেলায় এবং খেলায় কর্মটি এবং খেললো যে ক্রিয়াপদটি উভয়েই খেল ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তাই এটি হলো সমধাতুজ কর্ম বা সমধাতুজ ক্রিয়া। এবার আমরা আলোচনা করব কর্ম কারকের তৃতীয় প্রকারভেদ নিয়ে, সকর্ম ক্রিয়ার কর্ম। সকর্ম সকর্ম ক্রিয়ার সকর্ম ক্রিয়ার কর্ম। নামটা দেখেই বুঝতে পারছি যে সকর্ম ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে তাকেই বলা হয় সকর্ম ক্রিয়া। আর ওই বাক্যের কর্মই হলো সকর্ম ক্রিয়া। যেমন যেমন অয়ন যেমন হচ্ছে অয়ন অয়ন বই পড়ে। আচ্ছা, এখানে হচ্ছে এই পড়ে ক্রিয়াপদটির কর্ম হলো বই। আমরা স্বাভাবিকভাবে বুঝি, কারণ পড়া কাজটি বইকে অবলম্বন করে বা আশ্রয় করে সম্পন্ন হয়েছে, তাই বই হলো কর্মকারক এবং এই বইকে অবলম্বন করে কাজটি সম্পন্ন হয়েছে এবং এর একটি কর্ম বর্তমান আছে বলে এই কর্মটিকে বলা হয় সকর্ম ক্রিয়া। যেমন অর্ণব ভাত খায়। এখানে অর্ণব 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 ভাত খায়। এখানে কি খায় না ভাত। স্বাভাবিকভাবে ভাত হলো কর্ম এবং খায় ক্রিয়াপদটি সম্পন্ন হয়েছে যাকে আশ্রয় করে, তা হলো ভাত, অর্থাৎ ভাতকে আশ্রয় করে খায় ক্রিয়াপদটি সম্পন্ন হয়েছে। তাই ভাত হলো কর্মকারক এবং ভাত হলো কর্ম এবং ভাতের সাথে ক্রিয়ার অর্থাৎ খায়ের যে সম্পর্ক সেটা হচ্ছে কর্মকারক এবং এটি হলো, যেহেতু এটি সকর্ম এই ক্রিয়ার খায় ক্রিয়ার যেহেতু কর্ম আছে, তাই এটি হলো সকর্ম ক্রিয়ার কর্ম। এখন আমরা আলোচনা করব তৃতীয় প্রকারভেদ নিয়ে, তা হলো প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম অর্থাৎ প্রযোজক ক্রিয়া যে মূল কর্তার প্রযোজনায় বা প্রেরণায় অন্যজন কাজ করলে সেই বাক্যের ক্রিয়ায় প্রযোজক ক্রিয়া এবং এই জাতীয় যে কর্ম তাকেই বলে প্রযোজক কর্ম। যেমন ভাই দিদিকে হাসাচ্ছে। এই বাক্যে ভাই কাজটা নিজে না করে দিদিকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে এবং তার যে কর্ম সেই কর্মকে আমরা বলছি প্রযোজক ক্রিয়ার কর্ম। এখানে হচ্ছে কাকে হাসাচ্ছে
না দিদিকে। এই দিদিকে হলো প্রযোজক ক্রিয়ার কর্ম। এবার আমরা আলোচনা করব শেষ প্রকারভেদ নিয়ে, তা হলো উদ্দেশ্য কর্ম, উদ্দেশ্য কর্ম ও বিধেয় বিধেয় কর্ম নিয়ে। উদ্দেশ্য কর্ম এবং বিধেয়। অনেক সময় বাক্যে দুটি কর্ম থাকে, এদের মধ্যে একটি হলো প্রধান কর্ম বা মূল কর্ম, এবং তার পরিপূরক হিসাবে বা সাহায্যকারী হিসাবে আরেকটি কর্ম থাকে, সেই কর্মটিকে বলা হয় সাহায্যকর কর্ম থাকে। এই দুটি কর্মের মধ্যে প্রথম যে মূল কর্ম সেটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম, এবং যে পরিপূরক যে কর্মটি থাকে সেটি বলা হয় বিধেয় কর্ম। যেমন দুধকে দুধকে মোরা বলি দুগ্ধ, দুধকে মোরা বলি দুগ্ধ, অর্থাৎ দুধকে আমরা বলি কি, দুধকে আমরা বলি দুগ্ধ। এই বাক্যটিতে প্রধান প্রধান কর্ম হলো দুধকে, এবং তার সাহায্যকারী কর্ম হলো দুগ্ধ। অর্থাৎ এখানে দুধ হলো উদ্দেশ্য কর্ম, দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম, এবং দুগ্ধ হলো বিধেয় কর্ম, দুগ্ধ হলো বিধেয় কর্ম। এখানে আমরা স্বাভাবিকভাবেই আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য কর্মের বিভক্তি আছে, অর্থাৎ কে বিভক্তি যুক্ত আছে, কিন্তু বিধেয় কর্মের কোনো প্রকার বিভক্তি থাকে না। আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে কর্মকারক বোঝার জন্য কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই আমরা কিন্তু কর্ম পেয়ে যাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে তবুও কিন্তু কর্ম পাওয়া যায় না। সেরকম একটা উদাহরণ হলো আকাশ থেকে, যেমন হচ্ছে আকাশ থেকে বৃষ্টি পড়ে, আকাশ থেকে বৃষ্টি পড়ে। এখানে আমরা কিন্তু প্রশ্ন স্বাভাবিকভাবেই করে থাকি কি পড়ে নাকি বৃষ্টি, কিন্তু এই বৃষ্টিটা কি দিয়ে প্রশ্ন করা হলেও এক্ষেত্রে কিন্তু বৃষ্টি কিন্তু কর্মকারক কিন্তু নয়, এটি হলো কর্তৃকারক। কারণ এখানে পড়া কাজটি বৃষ্টি নিজেই করছে, অর্থাৎ বৃষ্টি নিজেই পড়ছে, বৃষ্টি হলো এখানে কর্তা। তাই আমাদেরকে একটা জিনিস ভালোভাবেই লক্ষ্য করতে হবে, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পরেও আমাদের কিন্তু বাক্যে ক্রিয়াকে মানে যে অংশটি দাগ দেওয়া থাকবে বা কর্ম যদি আমরা পেয়ে থাকি, সেই কর্মটি যদি কর্ম পেয়ে থাকি তাহলে আমাদের কিন্তু একবার মিলিয়ে দেখে নিতে হবে যে ক্রিয়াটি সেই আশ্রয় করে সম্পন্ন হচ্ছে কিনা। সেই যদি না হয় তাহলে কিন্তু সেটি কর্মকারক অনেক সময় নাও হতে পারে। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিও আমরা পরের স্টেপে আমরা আলোচনা করব, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।